উচ্চগণিত দ্বিতীয় পত্রের আমরা কণিক অধ্যায়ের যে বোর্ড কোয়েশ্চেন সমাধান, সেই সমাধানের এই পর্যায়ে আমরা রাজশাহী বোর্ড 2023 সালে কোয়েশ্চেনের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখবো। আমাদের দুইটা কোয়েশ্চেন হয়েছে রাজশাহী বোর্ডে 2023 সালে কণিক অধ্যায় থেকে। আমরা প্রথম কোয়েশ্চেনটা আমরা এটা দেখতেছি। এখানে আমাকে দুইটা উদ্দীপক দেওয়া আছে, তিনটা প্রশ্ন, যেটা সৃজনশীলে থাকে সেটাই আছে। ক নং প্রশ্নে তোমাদেরকে কি বলা আছে দেখো, যে ক নং প্রশ্নে আমাকে বলা আছে যে একটা এই হচ্ছে আমাদের 3y² - 5x² = ফন্ড কণিকটার কি উপকেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাকে যে কণিকটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, 3y² - 5x² হচ্ছে ফন্ড। আমরা দেখে বুঝতেছি কণিকটা হচ্ছে একটা অধিবৃত্ত। এখানে যে কণিকটার কথা বলা হয়েছে, কণিকটা হচ্ছে একটা অধিবৃত্ত। তাহলে কণিকটার উপকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কণিকটাকে আমরা এই ফরম্যাটে নিয়ে যাব। কোন ফরম্যাটে? যে আমাদের কণিকের যে সমীকরণ আদর্শ আকার সেটা হচ্ছিল এক্স, এখানে আমাদের y² মাইনাসের আগে যেটাকে আমরা y² বাই হচ্ছিল s² মাইনাস হচ্ছে x² বাই হচ্ছে কত b² = 1, এই ফরম্যাটে আমরা নিয়ে যাব। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে যদি ফরম্যাটে নিয়ে যাই, তাহলে আমরা ফন্ড দ্বারা ভাগ করতে হবে, কারণ এই পাশে যা থাকবে তার দ্বারাই ভাগ করবো, কারণ ওই পাশে আমাকে 1 করতে হবে। তার মানে 3y² বাই হচ্ছিল ফন্ড মাইনাস হচ্ছে 5x² বাই হচ্ছিল ফন্ড = 1। এরপর আমরা লিখতে পারি কত, y² বাই হচ্ছে কত 5 হবে এখানে, y² বাই হচ্ছিল 5 মাইনাস এখানে হবে x² 5 দ্বারা 15 ভাগ করলে তাকে হচ্ছে 3 = কত 1। তার মানে আমাদের এখান থেকে s² b² বের করতে হবে। তার মানে হচ্ছিল y² 5টাকে আমরা লিখতে পারি হচ্ছে √5, তার উপর হচ্ছে হোল স্কোয়ার, মাইনাস হচ্ছিল x² বাই হচ্ছিল √3, তার উপরে হচ্ছে কত হোল স্কোয়ার = কত 1। তাহলে আমরা বলতে পারি যে যা কত এত আকার মানে হচ্ছে y² বাই হচ্ছিল s² মাইনাস হচ্ছিল x² বাই কত b² = 1 আকারের একটা অধিবৃত্তের সমীকরণ, ওকে। এখন আমাকে প্রশ্নে কি বলছে, আচ্ছা এখানে আরেকটু কাজ কিন্তু তুলনা আকারের সমীকরণ, যার a = কত, a = হচ্ছিল আমরা এখানে y² বাই b² হবে, এখানে b² হবে, এখানে স্কোয়ার না, এখানে b² হবে, এখানে b² হবে, আর এখানে স্কোয়ার হবে, এখানে স্কোয়ার হবে, এই জায়গায় স্কোয়ার হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কণিকটা। তার মানে এখান থেকে আমরা b = কত পাচ্ছি, b = পাচ্ছি হচ্ছিল √5, আর a = পাচ্ছি হচ্ছে কত √3। এই হচ্ছে আমাদের কাজটুকু। এখন আমাকে কণিকের উপকেন্দ্র নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমাদের অধিবৃত্তের আমরা বলছিলাম যে কণিকটা হচ্ছে আমাদের এরকম, এখানে যে চিত্রটা কণিকটা হবে এরকম টাইপের কণিকটা হবে। ঠিক আছে? y অক্ষ বরাবর আর অক্ষ থাকবে, কোন অক্ষ বরাবর y অক্ষ বরাবর থাকবে, আর অক্ষটা কোন অক্ষ বরাবর, y অক্ষ বরাবর থাকবে। তার মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের x', এটা হচ্ছে y', এটা হচ্ছে y অক্ষ। তাহলে এই হচ্ছে আমাদের কণিকটার আমাকে দুইটা উপকেন্দ্র কি নির্ণয় করতে বলছে, উপকেন্দ্র। তার মানে এখানে একটা উপকেন্দ্র আর এখানে একটা উপকেন্দ্র। যে উপকেন্দ্রটার এটা হচ্ছিল আমাদের কত, এটার স্থানাঙ্ক হচ্ছিল 0, আর কুটি হবে কত be। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের কত 0, এরপরে কুটিটা হবে -be, যেটাকে দুইটাকে মিলিয়ে আমরা লিখতাম যে উপকেন্দ্র, উপদ্বীপের উপকেন্দ্র আমরা যেটা লিখতে পারতাম সেটা কত 0 ± কত be। এটা হচ্ছে আমাদের উপকেন্দ্রটা। এখন এই উপকেন্দ্রের এর মানটা আগে বের করতে হবে। তাহলে এটা কি উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা এখন লিখবো যে উৎকেন্দ্রিকতা এখানে আমরা লিখে নিচ্ছি যে উৎকেন্দ্রিকতা কত জানি, √1 উৎকেন্দ্রিকতা অধিবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা প্লাস হয়, আর উপবৃত্তের ক্ষেত্রে এখানে কি হয়, মাইনাস হয়। তার মানে এখানে আমাদের y অক্ষ বরাবর, তার মানে বড়টা নিচে, বড়টা কোটায় নিচে, মানে b এর মান নিচে থাকবে, তার মানে b² উপরে হলো s²। তার মানে এখান থেকে যদি আমরা এর মানটা বসাই, তার মানে হচ্ছিল আচ্ছা হ্যাঁ, এর মানটা আমরা বের করতেছি। তার মানে এখানে আমরা মানগুলো যদি বসাই, তাহলে আমরা কি পাই, 1 + s² এর মান কত, এর মান কত পাইছি √3, s² হবে কত 3, b এর মান কত পাইছি √5, b² এর মান কত হবে 5। তার মানে এখান থেকে সমাধান করলে আমরা যেটা পাচ্ছি, আমরা পাবো হচ্ছিল কত √8 বাই কত 5, 8/5। এই হচ্ছে আমাদের উৎকেন্দ্রিকতাটা, 8/5। ওকে। এখন আমরা লিখব উপকেন্দ্রের স্থানাঙ্ক, মানে হচ্ছে এই অধিবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক। সুতরাং নির্ণয় না, এখন লেখাও যে উপকেন্দ্রের স্থানাঙ্ক। সুতরাং উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক কত, স্থানাঙ্ক হচ্ছে হলো 0, ± কত be। এটা হচ্ছে আমরা লিখতে পারি। তার মানে সমান আমরা যেটা লিখতে পারি, 0 তো 0 মতোই থাকবে, b এর মান কত পাইছি √5, b এর মান হচ্ছে √5 × √8 বাই কত √5, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে? এখানে হবে প্লাস মাইনাস, তার √5 কাটা, তাহলে হচ্ছিল 0 ± কত √8। এই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক, এবং এটাই হচ্ছে আমাদের আনসার।
এই হচ্ছে আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্কটা। ওকে, তার মানে আমাদের পরবর্তী কোয়েশ্চেন হচ্ছিল দৃশ্যকল্প 1 এর আলোকে আমাকে এখানে বলা হয়েছে দৃশ্যকল্প 1, দৃশ্যকল্প কত 1 এর উল্লেখিত কণিকটা, ঠিক আছে। এখানে কোন কণিকটা কি সেটা কিন্তু বলে নাই, তোমাকে আগে কণিকটা কি সেটা সিলেক্ট করতে হবে। উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক ও নিয়ামক রেখার সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। মানে উদ্দীপক একে আমাকে যে কণিকটা দেওয়া আছে সেই কণিকটার কি করতে হবে, উপকেন্দ্রিক লম্বের প্রান্ত বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে এবং নিয়ামক রেখার সমীকরণ আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আসো আমরা আগেই বুঝি যে কণিকটা কি দেওয়া আছে, কি টাইপের কণিক এখানে দেওয়া আছে। এখানে যে কণিকটা আমাকে দেওয়া আছে, কণিকের সমীকরণটা হচ্ছে ক নম্বর কোয়েশ্চেন উদ্দীপকে কণিকের যে সমীকরণটা হচ্ছে সেটা হচ্ছে কত 3x², এরপরে +9x, এরপরে -6y, এরপরে -8 = কত 0। এ হচ্ছে কণিকটা। আমরা জানি x এবং y দুইটা চলকের উপর থেকে যে কোনো এক চলকের উপর পাওয়ার থাকলে সেই কণিকটা পরাবৃত্ত হয়। দুইটা চলক, এখানে xy দুইটা চলক আছে, ঠিক আছে। যে কোনো একটার উপরে পাওয়ার, দুইটার উপরে পাওয়ার হলে হয় অধিবৃত্ত হবে, না হয় কি হবে, উপবৃত্ত হবে। যে কোনো একটার উপরে যদি পাওয়ার হয়, তাহলে সেটা পরাবৃত্ত, কনফার্ম। এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের সমীকরণ এটা হচ্ছে x এর উপরে শুধু পাওয়ার, তার মানে এটা হচ্ছে শুধু কি পরাবৃত্তের সমীকরণ। আর দুইটার উপরে পাওয়ার হলে কন্ডিশন বেঁধে সেটা কি হবে, বৃত্ত, উপবৃত্ত এবং অধিবৃত্ত হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই সমীকরণটা থেকে কি নির্ণয় করতে বলছে, এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণের ফরম্যাটটা আমরা আগে স্ট্যান্ডার্ড ফর্মে নিব, দেখব সমীকরণের অক্ষটা কোন অক্ষ বরাবর আছে। ক্লিয়ার? অবশ্য আমরা এখান থেকে বলতে পারি যে সমীকরণের অক্ষটা কোন অক্ষ বরাবর আছে, যার উপরে পাওয়ার আছে তার মানে y এর উপরে পাওয়ার নাই, অক্ষটা অয় অক্ষ বরাবর হবে। অক্ষটা কোন অক্ষ বরাবর হবে, অয় অক্ষ বরাবর হবে, ঠিক আছে। মানে পরাবৃত্তের যে শীর্ষবিন্দুটা প্রধান অক্ষটা হবে, পরাবৃত্তের যে প্রধান অক্ষ সেই অক্ষরেখা, পরাবৃত্তের যে অক্ষরেখা, মানে এখানে আমার কার উপরে পাওয়ার আছে, এখানে আমাদের পাওয়ার আছে হচ্ছিল x² এর উপরে। তাহলে আমরা জানি যার উপরে পাওয়ার থাকে তার মানে অ এর উপরে পাওয়ার নাই, ঠিক আছে। তার মানে এর অক্ষরেখাটা হবে কোন অক্ষ বরাবর, অয় অক্ষ বরাবর, অয় অক্ষের উপরে বা অয় অক্ষ বরাবর যে কোনো একটা। এখন কথা হচ্ছে অয় অক্ষ বরাবর অধিবৃত্ত দুইটা টাইপের হয়, একটা হচ্ছে অধিবৃত্ত যদি আমার এইভাবে থাকে একটা, আর একটা কোনটা এই নিচের দিকে থাকে। এখন উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে সেটা আমাকে একটু সিলেক্ট করতে হবে। সেটার জন্য আমাকে সমীকরণটাকে কি করতে হবে, স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করতে হবে। চলো আমরা সমীকরণটাকে স্ট্যান্ডার্ড আকারে প্রকাশ করি। এটা করার নিয়মটা আমরা কি জানি, আমরা জানি যে x² বা x রিলেটেড পদগুলোকে এই পাশে রাখবো। তাহলে 3x² প্লাস হচ্ছে 9x, এরপর ইকুয়াল টু যা আসে সবাই পাশে পাঠিয়ে দেবো, মানে হচ্ছিল 6y প্লাস কত 8। এরপরে আমরা যেটা লিখবো x² এর সাথে যা গুণ আকার আছে তা কমন নিয়ে নিব, মানে হচ্ছে 3 কমন নিয়ে নিলাম, নেওয়ার পর তাকে হচ্ছে x² প্লাস কত 3x, ঠিক আছে। এরপর ইকুয়াল টু কত এই পাশে যা আছে তাই থাকুক 6y প্লাস 8। এরপর আমরা কি কাজটা করব, যে 3 ইন্টু থাকবে x² প্লাস, এখানে আমরা একটা পূর্ণবর্গ সূত্র সাজাবো, তার মানে x² সূত্রের 2 ইন্টু কত x, এই যে a। এরপর আমরা বলছিলাম এখানে এমন কিছু গুণ অথবা ভাগ করব যা আমাদের এই যে মাঝখানে যে পদটা আছে, মানে এখানে এমন কিছু গুণ ভাগ করব যা এই পদের সমান হয়। এই পদের সাথে এতটুকু লিখার পর এই পদের সাথে এমন কিছু গুণ বা ভাগ করতে হবে যার সমান আমার কি হয়, 3x হয়। তাহলে এখানে আমরা কি গুণ করতে পারি, এখানে আমরা যেটা 3/2 গুণ করতে পারি, 3/2 2 কাটা যায়, 3x থাকে। ওকে, পরে প্লাস আমরা পরবর্তী যে অংশটা গুণ করছি, মানে যে অংশটুকু গুণ করছি এটার বর্গ হবে, মানে হচ্ছিল 3/2 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার। ক্লিয়ার? এখন দেখো এই অংশ সমান হয়েছে, এই অংশে সমান হয়েছে, ঠিক আছে। কিন্তু এতটুকু অংশ আমরা কি লিখছি, অতিরিক্ত লিখছি। তাহলে অতিরিক্ত অংশটুকু কি আকারে লিখছি, যোগ আকারে, তার মানে বিয়োগ করে দিতে হবে, মানে হচ্ছে 3/2 হোল স্কোয়ারটা আমরা বিয়োগ করে দিলাম। এই হচ্ছে আমাদের এখানে যে সূত্রটা সাজাইতে হয় সাজানোর কাজটা। আর এই পাশে যা আছে মানে হচ্ছে 6y প্লাস 8, এটা যা আছে সেম টু সেম থাকবে। ওকে, পরবর্তী কাজ কি হয়েছে, পরবর্তী কাজ হচ্ছিল যে 3 ইন্টু এটা আমাদের এইভাবেই থাকলো, এরপর হচ্ছে x², এখানে যেটা আছে দেখো এতটুকু নিয়ে, মানে এই যে এতটুকু অংশ নিয়ে আমি সূত্র লিখতে পারি, সেটা কি x প্লাস 3/2 তার উপরে কত হোল স্কোয়ার, এরপরে -9/4, এটা আমাদের থাকলো, মানে এই যে 9/4টা। ওকে, 3/2 হোল স্কোয়ারটাকে আমরা 9/4 লিখতে পারি, ইকুয়াল টু কত 6y প্লাস কত 8। ওকে, পরবর্তীতে কাজ কি, 3 দ্বারা গুণ করে দেওয়া। 3 দ্বারা যদি গুণ করি আমরা আসলে 3 ইন্টু হরে কত হবে
3 ইন্টু এক্স প্লাস 3/2 তার উপরে কত হোল স্কোয়ার, 3 ইন্টু পরে কত এক্স প্লাস 3/2 তার উপরে হোল স্কোয়ার মাইনাস পরে হচ্ছে কত 3 নং 27 27 বাই কত 4 3 দ্বারা আমি গুণ করে দিচ্ছি ইকুয়াল টু কত 6y প্লাস কত 8। পরবর্তী কাজ হচ্ছে এই রিলেটেড পদটা এই পাশে রাখে বাদ এইটুকু অংশ কি করব আমরা ওই পাশে পাঠিয়ে দিব, মানে হচ্ছে প্লাস কত 27 বাই কত হবে 4 হবে। ওকে, পরবর্তীতে আমরা যে কাজটা করব সে কাজটা হচ্ছে যে এখানে এই পাশে মানে এতটুকু অংশ আসার পর এই পাশে এতটুকু অংশ আসার পর আমরা এই পাশে ওয়াইয়ের সহগ যা থাকবে তাই কমন নিয়ে নেব। ওয়াইয়ের সহগ কত আছে 6 আছে, কমন নিয়ে নিলাম, থাকলো কত ওয়াই, 8 থেকে 6 কমন মানে হচ্ছে 8কে 6 দ্বারা ভাগ, এখান থেকে এটাকে কমন মানে হচ্ছে 27 বাই কত 6 দ্বারা ভাগ করলে 6 দ্বারা ভাগ করলে কত 424 24 এতটুকু আসে। এটাকে একটু আমরা সমাধান করে নিই, তাহলে 6 ইন্টু আমাদের যেটা আসে 6 ইন্টু যেটা আসবে 6 ইন্টু কত ওয়াই প্লাস, ঠিক আছে, যদি আমরা লসাগু করি কত 24 24, ঠিক আছে, 6 4 6 24 4 8 কত 4 6 24। আমি এতটুকু অংশ লসাগু করতেছি, ভালো করে লক্ষ্য করো, আমি কিন্তু এতটুকু অংশ লসাগু করতেছি। এতটুকু অংশ যদি আমি লসাগু করি তাহলে আমরা যেটা পাচ্ছি যে 4 আর 24 লসাগু হচ্ছিল 24, তাহলে হচ্ছিল 4 6 24, 4 দ্বারা এগুলো 4 8 32 32 প্লাস হচ্ছে কত 27 এতটুকু পাইলাম। পরে হচ্ছিল 6 ইন্টু ওয়াই প্লাস এখানে 32 আর 27 যদি আমরা যোগ করি সেটা হচ্ছে 59 বাই হচ্ছে কত 24। ওকে, তাহলে আমরা এতটুকু অংশ এ পাশে কাজ করে পারলাম। আর এই পাশে কি আছে, এ পাশে আমাদের যে অংশটুকু আছে 3 ইন্টু কত 6 প্লাস 3/2 তার উপরে হচ্ছে হোল স্কয়ার, এই অংশটুকু এ পাশে আছে। পরে এটার সাথে যেটা গুণ আকারে থাকবে তাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো, থাকবে শুধু এক্স প্লাস 3/2 তার উপরে হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6কে 3 দ্বারা ভাগ করলে তাকে হচ্ছে 2 ইন্টু হচ্ছে ওয়াই প্লাস 59 বাই কত 24। এই হচ্ছে আমাদের আকারটা। তাহলে আমরা এখানে দেখতেছি যে পরাবৃত্তের প্রথম কথা হচ্ছে চিহ্নটা কি পজিটিভ, পরাবৃত্তের সামনে এখানে যে চিহ্নটা আছে এখানে চিহ্নটা কি পজিটিভ, তার মানে আমার যে পরাবৃত্তটা অবশ্যই কোন দিকে থাকবে, পরাবৃত্তটা অবশ্যই উপরের দিকে থাকবে, উপরের দিকে থাকবে, হ্যাঁ উপরের দিকে হা করে থাকবে, নিচের দিকে না, এক কথা। আরেক কথা হচ্ছে আমরা এখানে দেখতেছি এক্স এর সাথে যেটা থাকে এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর বোঝ, আর ওয়াই এর সাথে যে অংশটা থাকে এটা হচ্ছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর কি কুটি। তার মানে শীর্ষবিন্দুটা অবশ্যই মূল বিন্দুতে হবে না, শীর্ষবিন্দুটা অবশ্যই কি হবে না মূল বিন্দুতে হবে না, অন্য কোথাও বিন্দুতে হবে। তাহলে শীর্ষবিন্দুটা কোথায় হবে, শীর্ষবিন্দুটা আমাদের মূলত চিত্রটা যদি আমরা আঁকি তাহলে শীর্ষবিন্দুটা কোথায় আমরা লিখতে পারি, এটার চিত্রটা যদি আঁকি তাহলে দেখো মূলত এখানে আমরা বলছিলাম শীর্ষবিন্দুটা হচ্ছে নেগেটিভ। আমরা মূলত এই সূত্রের সাথে তুলনা করব যে এক্স মাইনাস আলফা তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে কত 4a 2 না 4a ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস বিটা। হ্যাঁ, শীর্ষবিন্দু যে আলফা বিটা বিন্দুতে যায়, পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি আলফা বিটা বিন্দুতে যায় তখন সমীকরণটা কিন্তু এটা হয়, সমীকরণ কিন্তু এটা হয়। তার মানে এখানে আমার কি করতে হবে মাইনাস বানাইতে হবে। তাহলে আমি যদি এই জায়গায় মাইনাস বানাতে চাই, এই জায়গায় যদি আমি মাইনাস করতে চাই তার মানে এখানে একটা মাইনাস দ্বারা আমি গুণ দিয়ে দিলাম, মূল কথা হচ্ছিল এটা, ঠিক আছে, আমি একটা কি করলাম মাইনাস দ্বারা গুণ দিয়ে দিলাম। তার মানে আমরা এটাকে এতটুকু অংশ লিখতে পারি, এতটুকু অংশ আমার কি এতটুকু অংশ হচ্ছিল আমাদের কি বোঝটা, ঠিক আছে, মানে শীর্ষবিন্দুর বোঝটা আলফার জায়গায় আসলো এটা। ওকে, এটাকে যদি আমরা মাইনাস করতে চাই এখানে একটা মাইনাস ভিতরে একটা মাইনাস দিয়ে দেবো, ঠিক আছে, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আমাদের কি আসলো পূর্বারটায় চলে আসলো, কিন্তু কুটিটাও কত হলো নেগেটিভ যা এর সাথে মিললো। তার মানে আমরা আলফা ইজ ইকুয়াল টু এখান থেকে কত পাইছি -3/2 আর বিটা ইকুয়াল টু আমি কত পাইছি, আমরা বিটা ইকুয়াল টু পাইছি হচ্ছে হলো যে কত বিটা ইকুয়াল টু পাইছি -59 বাই কত 24, ঠিক আছে। তাহলে আলফা ইকুয়াল টু -3/2, তার মানে আমাদের শীর্ষবিন্দুটা কোথায় আছে, এটা আমাদের পরীক্ষা খাতা লেখার প্রয়োজন হয়, জাস্ট তোমাকে বোঝানোর জন্য কাজটা করা। শীর্ষবিন্দুটা কোথায় আছে, শীর্ষবিন্দুটা আমার এই ঘরে কোথাও আছে, তার মানে আমার পরাবৃত্তটা এদিকে কি করবে লুপ করবে, ঠিক আছে। তার মানে আমাদের পরাবৃত্তটা যদি এদিকে হয় অক্ষরেখাটা মূলত আমাদের কি হবে, অক্ষরেখাটা অক্ষের সমান্তরাল হবে, ক্লিয়ার। তার মানে এই হচ্ছে আমাদের পরাবৃত্তটা। এখন এই ফরম্যাটটাকে আমরা এই আকারে নিয়ে আসলাম, যেখানে আমরা পরবর্তীতে কাজটা কি করব, পরবর্তী কাজটা আমরা বলছিলাম যে এখানে যতটুকু অংশ মানে এখানে আর প্লাস মাইনাস দেওয়া দরকার, এখানে তুমি প্লাসে দাও, কারণ আমরা বোঝানোর জন্য কাজটা করা, এখানে আমরা প্লাসে দিলাম, ঠিক আছে, প্লাসে যেটা আগে ছিল এটাই আসলো। ওকে, তাহলে এর পরবর্তীতে আমরা বলছিলাম যে এখানে যতটুকু অংশ পাওয়ারের ভিতরে যতটুকু অংশ থাকে সেটা সমান ধরে নেওয়ার জন্য, তাহলে আমরা ধরে নিচ্ছি যে দড়ি
এক্স প্লাস কত 3/2 ইজ ইকুয়াল টু আমি ক্যাপিটাল এক্স ধরলাম, এবং আমরা বলছিলাম যে ওয়াই প্লাস 59/24 এটা ইকুয়াল টু আমরা ক্যাপিটাল ওয়াই ধরে নিলাম। ওকে, এখন এই মানগুলো যদি আমি এখানে বসাই তখন আমরা কি পাবো, এটা সমান হচ্ছে ক্যাপিটাল এক্স মানে হচ্ছে ক্যাপিটাল এক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2, এরপরে কত পারতেছি যে এই পুরোটাকে সমান কত ধরছি আমি ক্যাপিটাল ওয়াই, তার মানে হচ্ছে আমাদের এই অংশটুকু আসলো। তার মানে এটা হচ্ছে আমাদের পরাবৃত্তের আদর্শ আকার, যেটা হচ্ছে আদর্শ সমীকরণ বলা হয়, যার শীর্ষবিন্দুটা কোথায় থাকে, শীর্ষবিন্দুটা মূল বিন্দুতে থাকে। কারণ আমরা এই জায়গা থেকে যেহেতু উপকেন্দ্রের কি বলছে যে কোণটির উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু দ্বয় স্থানাঙ্ক নির্ণয় করব, আমরা বলছিলাম উপকেন্দ্রের প্রান্তবিন্দু স্থানাঙ্ক মূলত এই সূত্রেরটা শিখব। কোন সূত্রেরটা? এটা যে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 4ay, এই সূত্রটা শিখছি, ঠিক আছে না? তখন আমরা এই টাইপের সমীকরণগুলোকে এই জায়গায় আইনে কি করি, রূপান্তর করে নিই। ক্লিয়ার? আমরা এই টাইপের সমীকরণগুলোকে এই জায়গায় কি করে নেই, রূপান্তর করে নেই। তখন এখান থেকে রূপান্তর করে পরে আমরা এখানে এটা লিখবো, যাকে আমরা লিখবো যাকে কত এই সমীকরণের সাথে তুলনা করব। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 2, এক্স স্কোয়ার ইকুয়াল টু কত 4a, পরে কত ওয়াই, এর সাথে তুলনা করি। ঠিক আছে, এর সাথে কি করব, তুলনা করব। তাহলে আমরা লেখো যে এর সাথে কি করি, এত এর সাথে তুলনা করি, এর সাথে তুলনা করি। তাহলে এর সাথে যদি তুলনা করি, তুলনা করলে আমি এই কণিকটার মূলত এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে কণিকের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক কি জানি, উপকেন্দ্রিক লম্বের মানে তো এই সমীকরণটার উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক। উপকেন্দ্রিক লম্বটা কোনটা, উপকেন্দ্রিক লম্বটা আমি আবার বলতেছি, দেখো ধরো এই কণিকের উপকেন্দ্রটা হচ্ছিল এটা, এই কণিকের উপকেন্দ্র হচ্ছে এটা, উপকেন্দ্রদের যে লম্বটা আঁকা হবে, উপকেন্দ্রদের যে লম্বটা আঁকা হবে সেই লম্বটা এবং সেই লম্বরেখা, সেই লম্বরেখা এবং এই যে পরাবৃত্ত যে বিন্দুতে গুলাতে ছেদ করবে এই বিন্দু দুটাকে বলা হয় উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। এটা কিন্তু আমরা শিখে আসছিলাম যে উপকেন্দ্র বরাবর যে লম্বটা আঁকা হবে সেই লম্বটা ওই উপপরাবৃত্তকে, উপকেন্দ্র বরাবর লম্বটা যে পরাবৃত্তকে যে দুইটা বিন্দুতে ছেদ করবে এই দুইটা বিন্দুকে বলা হয় কি, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু। তাহলে এই দুইটা প্রান্তবিন্দু স্থানাঙ্ক আমরা একসাথে এভাবে লিখতাম, সেটা হচ্ছে প্লাস মাইনাস কত, প্লাস মাইনাস 2a কমা কত a, প্লাস মাইনাস 2a কমা হচ্ছে কত a। এ হচ্ছে আমাদের এই সমীকরণের উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, এই সমীকরণের উপকেন্দ্রের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, যেখানে বুঝটাকে মূলত এই যে বুঝটাকে x এবং কুটিটাকে y, এভাবে এই x এর মান হচ্ছে এতটুকু, y এর মান হচ্ছে এতটুকু, বুঝছো? এখন আমার সমীকরণ আসছে হচ্ছিল এটা, আমার সমীকরণ হচ্ছে কোনটা, এইটা, যাকে আমি এর সাথে কি করে নিচ্ছি, তুলনা করে নিচ্ছি, তাকে আমি এভাবে প্রকাশ করছি। তার মানে একে আমি এর সাথে তুলনা করতেছি, তখন আমি যদি এখন উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এই সমীকরণের সূত্র এটা লিখি, তখন এটা যদিও আমি এই সমীকরণটা লিখতেছি, তাহলে এখান থেকে প্রথমে আমার কি করতে হবে, এর মানটা বের করে নিতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ, ঠিক আছে? দ্বিতীয় কাজ হচ্ছে আমি যখন বুঝ এটা লিখবো তখন কিন্তু আমি ক্যাপিটাল এক্স এর বুঝটা লিখবো, এটা ক্লিয়ার, ক্যাপিটাল এক্স এর বুঝটা লিখবো। এটা দেখো আমরা কাজটা কিভাবে করি একটু দেখো। তাহলে আমরা উপরেগুলো মুছে দিচ্ছি। তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এখানে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক এর সাথে তুলনা করার পরে এটা লিখবো যে উপকেন্দ্রিক লম্বের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, প্রান্তের স্থানাঙ্ক কত, ক্যাপিটাল এক্স কমা ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু, যেহেতু আমি এই পুরো সমীকরণটাকে এর সাথে তুলনা করতেছি মানে এটাই লিখবো কত, প্লাস মাইনাস 2a কমা কত a, এটা আমরা লিখবো, ঠিক আছে? প্লাস মাইনাস 2a কমা a। আচ্ছা, এখান থেকে প্রথমে আমাদের এর মানটা বের করে নিতে হবে। ও আচ্ছা, আমরা প্রথমে উপরে তোমরা যে কাজটা করবে এর মানটা বের করে দিবা। তাহলে দেখো এই জায়গায় y এর সহগ কত, এই জায়গায় y এর সহগ হচ্ছে 2, এখানে y এর সহগ কত 4a, তার মানে এর মানটা কত 4a, 4a ইজ ইকুয়াল টু কত 2, তার মানে বা a ইজ ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি a ইকুয়াল টু কত লিখতে পারি, a ইকুয়াল টু হচ্ছে 1/2, ঠিক আছে? a ইকুয়াল টু 1/2 এর মানটা আমরা এই দুই সমীকরণের সাথে তুলনা করে বের করে নিলাম। ওকে, এখন আমরা ক্যাপিটাল এক্স ইকুয়াল টু কত পাইছি, ক্যাপিটাল এক্স ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস 2a, ঠিক আছে? ক্যাপিটাল এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2a, আর ক্যাপিটাল ওয়াই ইকুয়াল টু কত a, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমি মানগুলো এখন বসাবো। তাহলে ক্যাপিটাল এক্স এর মান আমি কত ধরছিলাম, ক্যাপিটাল এক্স এর মান ছিল হলো x প্লাস 3/2 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু এর মান কত পাইছি 1/2,
ঠিক আছে, বা এখান থেকে এক্স প্লাস 3/2 এরপর ইকুয়াল টু কত 2 কাটা যায় তাকে কত প্লাস মাইনাস 1। তারপরে এখন যদি আমরা পজিটিভ নিয়ে কাজ করি, আমরা যদি এখন কি নিয়ে কাজ করব পজিটিভ, তাহলে পজিটিভ নিয়ে যদি কাজ করি তাহলে এক্স ইকুয়াল টু যেটা আসে এটাকে এই পাশে পাঠাইলে 1 মাইনাস কত 3/2 আসে, ঠিক আছে না, ইকুয়াল টু আমরা যেটা লিখবো সেটা হচ্ছে কত 3/2 মানে হচ্ছে লসাগু করলে 2 মাইনাস 3 বাই কত 2 ইকুয়াল টু হচ্ছে মাইনাস কত হাফ, ঠিক আছে, মাইনাস হাফ। আর যদি আমরা নেগেটিভটা নিয়ে কাজ করি তখন এক্স ইকুয়াল টু কত আসে, এক্স ইকুয়াল টু আসে নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ নিয়ে কাজ করতেছে, তার মানে হচ্ছে কত -1 মাইনাস 3/2 ওইটাকে এই পাশে পাঠাইলে, ঠিক আছে, ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে -5/2 মাইনাস কত 5/2। এই হচ্ছে আমাদের এক্স এর দুইটা মান পেলাম, এখানে এক্স এর দুইটা মান আমরা পেলাম, এ হচ্ছে এক্স এর একটা মান যেটা হচ্ছে -1/2, এ হচ্ছে এক্স এর আরেকটা মান এটা হচ্ছে মাইনাস কত -5/2। ওকে, ওয়াই এর মানটা বের করি। ওয়াইটা হচ্ছিল এখানে আমরা ওয়াই এর মান সমান কত ধরছিলাম, ওয়াই প্লাস কত 59 বাই কত 24, ঠিক আছে, ইকুয়াল টু এর মান কত পাইছি হাফ, ক্লিয়ার কতটুকু, বা ওয়াই ইজ ইকুয়াল টু এখন যদি আমরা হাফ মাইনাস কত 59 বাই কত 24, তার মানে হচ্ছে 24 আর 2 লসাগু, 24 আর 2 লসাগু কত হয় 24, তার মানে হচ্ছে 12 মাইনাস কত 59, ঠিক আছে, 12 মাইনাস 59 মানে হচ্ছে 24, 59 থেকে 12 বিয়োগ করলে 48, 49, 12 বিয়োগ করলে হচ্ছে 48, 47, 47, তার মানে -47, ঠিক আছে। আমরা ওয়াই এর মান পাইছি হচ্ছে এটা, তাহলে এই হচ্ছে উপকেন্দ্রের একটা স্থানাঙ্ক, এক্স এর ভুজ যখন এটা নিবা কুটি এটা, আর যখন ভুজ এটা নিবা কুটি হবে এটা, নিয়ে কত হবে উপকেন্দ্রের কয়টা স্থানাঙ্ক পাইলাম, দুইটা স্থানাঙ্ক পাইলাম, একটা স্থানাঙ্ক এটা আর একটা স্থানাঙ্ক এটা, ক্লিয়ার, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন কি লিখবো, নির্ণয়ে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, নির্ণয়ে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক, এখান থেকে আমরা কাটাকাটি চাইলে করবো না গেলে যেভাবে সেভাবেই। সুতরাং উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক একটা হচ্ছে কত, একটা হচ্ছে হলো আমরা -1/2 নিয়ে এবং কত -47 বাই কত 24 এটা একটা, এবং আরেকটা কত, আরেকটা হচ্ছে -5/2 কমা কত -47 বাই কত 24, এই হচ্ছে দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক আমাকে, ক্লিয়ার, এই হচ্ছে আমাদের একটা আনসার। এরপর আমাকে কি রয়েছে, উপকেন্দ্রিক লম্ব এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে, এর পরবর্তীতে আমাকে বলছে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করতে। আমরা এক্স এর মানটা এখানে লিখছি, হ্যাঁ লেখা আছে, আমরা এটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা যার সাথে তুলনা করছিলাম, মূল কথা হচ্ছে এই সমীকরণের সাথে তুলনা করছিলাম, তাহলে এই সমীকরণের নিয়ামক রেখার সমীকরণ কত, এই সমীকরণের নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে হলো ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এ ইকুয়াল টু 0, এটাও লিখতে পারো, ওয়াই প্লাস এ ইকুয়াল টু কত 0, এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ, ক্লিয়ার। এই উপবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ ওয়াই প্লাস এ ইকুয়াল টু কত ছিল 0, ঠিক আছে, কারণ শীর্ষবিন্দুতে এই জায়গায় থাকে, নিয়ামক রেখাটা কোথায় হবে, নিচে হবে, আমাকে এটার সমীকরণই নির্ণয় করতে বলা হয়েছে, নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি নিয়ামক রেখার সমীকরণ, সুতরাং এখন আবার, ঠিক আছে, আবার নিয়ামক রেখার সমীকরণ, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কত হবে, এখানে ওয়াই এর জায়গায় কত হবে ক্যাপিটাল ওয়াই, কারণ আমার ইকুয়েশনে কি ছিল ক্যাপিটাল ওয়াই ছিল, ক্যাপিটাল ওয়াই প্লাস এ ইকুয়াল টু কত 0, তার মানে বা ক্যাপিটাল ওয়াই এর মান কত পাইছিলাম, ক্যাপিটাল ওয়াই এর মান মূলত এটা ছিল যে ওয়াই প্লাস কত 59 বাই কত 24, আর প্লাস এর মান কত, এর মান হচ্ছে হাফ, ঠিক আছে, ইকুয়াল টু কত 0, এটাই হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ, যেটাকে আমরা যদি একটু সমাধান করি তাহলে ওয়াই ইকুয়াল টু আমরা যেটা পাবো -71 বাই কত 24 এটা পাবো মূলত, ঠিক আছে। তাহলে এখানে এভাবেও রাখতে পারো, বা এটাকে সুন্দর করে সাজাইতে পারো তুমি চাইলে, মনে করো তুমি এটাকে এইভাবে লিখতে পারো যে, বা আমরা এই সাইডে লিখতেছি, বা যদি আর গুণ দিয়ে দাও তাহলে কত হয় 24 ওয়াই প্লাস 71 ইকুয়াল টু কত 0, এই হচ্ছে আনসারটা আর কি। মূলত তুমি এভাবেও প্রকাশ করতে পারবা, এভাবেও রাখতে পারবা, এভাবেও রাখতে পারবা, কোনো প্রবলেম নেই, ওকে। তাহলে এই ছিল আমাদের গ নম্বর কোয়েশ্চেনটা। তাহলে আমরা এখানে যে কাজগুলো করি, বারবার বলতেছি, আমরা এই টাইপের সমীকরণ দেখলেই বুঝবো, মানে মূলত এই টাইপের সমীকরণ দেখলেই বুঝবো এটার শীর্ষবিন্দু, মানে পরাবৃত্তের শীর্ষবিন্দু কোথায় নেই, মূল বিন্দুতে নেই, অন্য কোথাও বিন্দুতে আছে, তখন আমরা এটাকে কি আকারে প্রকাশ করব, এই যে শীর্ষবিন্দু আলফা বিটা বিন্দুতে হলে যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু কত 4a ওয়াই মাইনাস কত বিটা, ঠিক আছে, এই আকারে প্রকাশ করব, এটা একটা আকার, আরেকটা আকার হচ্ছে কত ওয়াই মাইনাস, আরেকটা কোনটা ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4a এক্স মাইনাস আলফা, এটা হচ্ছে আরেকটা আকার। এই দুইটা আকারে প্রকাশ করবো, মনে করবো যে এই টাইপের সমীকরণ দেখলেই আমরা বুঝবো যে সময় আলফা বিটা বিন্দুতে কি হবে, শীর্ষবিন্দু হবে,
তখন এইগুলাকে মূলত এগুলো ধরে নিব, এটাও ধরে নিব, এটাও ধরে, এটা ধরে, পরে এই সমীকরণের সাথে তুলনা করে এই সমীকরণের যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো যা এক্স এর জায়গায় খালি যে জায়গায় এক্স থাকবে সেই জায়গায় ক্যাপিটাল এক্স হবে। আমরা এখানে যেটা ধরবো আর কি, মূলত এক্স এরটা মূলত আমরা ক্যাপিটাল এক্স ধরি, ওয়াই এর অংশটা আমরা কি ধরি, ক্যাপিটাল ওয়াই ধরি। তাহলে ক্যাপিটাল এক্স লিখবো আর এ বি এর জায়গায় যা আছে এ বি এই হবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। এই ছিল আমাদের ক নম্বর কোয়েশ্চেন। আসো গ নম্বর কোয়েশ্চেনে যাই। গ নং প্রশ্নে তোমাকে যেটা বলা আছে যে গ নং প্রশ্নে বলছে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে 2 নঙে বর্ণিত কণিকের স্থানাঙ্ক অক্ষদ্বয়কে 2 নঙে স্থানাঙ্ক কণিকের অক্ষদ্বয় বিবেচনা করে এর সমীকরণ নির্ণয় করা। তাহলে 2 নঙের কণিকে কি দেওয়া আছে? 2 নঙের কণিকের কেন্দ্র হচ্ছে মূলবিন্দুতে। ভালো করে লক্ষ্য করো, কেন্দ্রটা কোথায়? কেন্দ্রটা হচ্ছে মূলবিন্দুতে। কেন্দ্র হচ্ছে কোথায়? মূলবিন্দুতে। কেন্দ্র মূলবিন্দুতে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 10। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 1/√3। এখন কণিকটা কি হবে সেটা কিন্তু আমরা এখানে জানি না। একটা কথা শুধু এতটুকু বলতে পারি যে কণিকটা পরাবৃত্ত হবে না, এটা কনফার্ম। কেন কনফার্ম? কারণ পরাবৃত্তের উৎকেন্দ্রিকতা কত থাকে? সবসময় 1 থাকে। এখানে যেহেতু উৎকেন্দ্রিকতা 1/√3 দেওয়া আছে, তাহলে অবশ্যই কণিকটা হয় উপবৃত্ত হবে, না হয় কি হবে? অধিবৃত্ত হবে। তাহলে এখন উপবৃত্ত না অধিবৃত্ত সেটা কিভাবে জানবো? তাহলে আমাকে কণিকটা যেটা দেওয়া আছে, কণিকের উৎকেন্দ্রিকতা কত দেওয়া আছে? উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু আমাকে দেওয়া আছে 1/√3, যার মান 0 থেকে বড়, এর মানটা এবং কত 1 থেকে ছোট এর ভিতরে আছে। দেখো 1/√3 মানটা 0 থেকে বড়, এর ভিতরে আছে। তার মানে আমি যে কণিকটার কথা বলতেছে ওনারা, এই কণিকটা অবশ্যই কি হবে? উপবৃত্ত হবে। কারণ উপবৃত্তের উৎকেন্দ্রিকতার মান 0 থেকে বড় এবং 1 থেকে কি হয়? ছোট হয়। তাহলে আমরা কণিকটা কিরকম হবে সেটা আমরা বুঝে ফেলছি। ওকে, এখন ওনারা বলছে যে স্থানাঙ্কের অক্ষদ্বয়কে 2 এর বর্ণিত কণিকের অক্ষদ্বয় বিবেচনা করে। তার মানে আমরা জানি উপবৃত্তের 2টা অক্ষ থাকে, একটা বৃহৎ অক্ষ আর একটা কি ক্ষুদ্র অক্ষ। তাহলে বৃহৎ অক্ষরে কে হবে, ক্ষুদ্র অক্ষরে কে হবে সেই কথা কিন্তু বলে নাই। তাহলে মানে এটা আমার ইচ্ছাধীন আমি ধরতে পারি। তাহলে আমি ইচ্ছাধীন যেহেতু ধরবো, তাহলে আমি কেন ঝামেলায় যাইবো? আমি বৃহৎ অক্ষটা এক্স অক্ষকে ধরবো। আর ওনারা বলে দিচ্ছে কেন্দ্র কোথায় আছে? কেন্দ্র মূল বিন্দুতে আছে। উপবৃত্তের কি কেন্দ্রটা কোথায় আছে? মূল বিন্দুতে আছে। তার মানে আমরা এই হচ্ছে আমাদের কণিকটা, মূলত এই হচ্ছে আমাদের কণিকটা। ধরো কণিকটা যদি আমরা আঁকি, এই হচ্ছে আমাদের কণিকটা, যার সেন্টারটা আমরা আপাতত এই জায়গায় ধরে নিচ্ছি। এ হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে? আমরা এই হচ্ছে উপবৃত্তটা, যার সেন্টারটা হচ্ছে এটা, যেটা হচ্ছে মূলবিন্দুতে। তার মানে এটা হচ্ছে আমাদের এক্স, আর এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম অক্ষ। এরপর হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম, আর এটা হচ্ছে আমাদের কি ওয়াই অক্ষ। ক্লিয়ার? আচ্ছা, এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা ই তোমাকে দেওয়া আছে। এরপরে কি বলা আছে? উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য 10 দেওয়া আছে। তার মানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি? আমরা এই কণিকের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য জানি। তাহলে আমরা এখন মনে করে নিই, সমীকরণ নির্ণয় করতে বলছে, তাই না? তাহলে আমরা ধরি এই টাইপের কণিকের সমীকরণটা কোনটা? মনে করি কণিকের সমীকরণটা কত? এক্স স্কোয়ার বাই হচ্ছিল এ স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কত 1। এই টাইপের কণিকের সমীকরণ হচ্ছিল এটা, যেখানে আমরা এটাকে কি বি এর থেকে বড় মনে করতেছি, বড় হিসেবে ধরে নিচ্ছি। যেখানে আমি এটাকে কি করছি? বি থেকে বড় ধরে নিচ্ছি। ওকে, মানে এটা দ্বারা আমি এতটুকু বুঝাইলাম, বৃহৎ অক্ষটা আমি কি ধরে নিচ্ছি? এক্স অক্ষ বরাবর, ক্ষুদ্র অক্ষটা ওয়াই অক্ষ বরাবর। তুমি চাইলে এটা ভাষাগত লিখতে পারো, অথবা সাইডে এ থেকে বি বড় ধরে নিলে আমরা বুঝবো যে বৃহৎ অক্ষটা কি, এই অংশটা কত বড়। তার মানে বৃহৎ অক্ষটা এক্স অক্ষ বরাবর, এতটুকু লিখলেই হবে। ওকে, এখন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে এই কণিকের বৃহৎ অক্ষ যদি এক্স অক্ষ বরাবর থাকে, মানে এখানে একটা উপকেন্দ্র থাকে, এখানে একটা উপকেন্দ্র থাকে। উপকেন্দ্রিক লম্বটা কোনটা? এটা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব। এর দৈর্ঘ্যটা তোমাকে দেওয়া আছে কত? এর দৈর্ঘ্যটা দেওয়া আছে তোমাকে 10। এর দৈর্ঘ্য কত দেওয়া আছে তোমাকে? 10 দেওয়া আছে। তার মানে আমরা যদি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এই সূত্রের সাহায্যে কি জানি? 2b স্কোয়ার বাই এ। তার আমরা লিখবো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য প্রশ্নমতে। তাহলে আমরা প্রশ্নমতে কি লিখতে পারি? প্রশ্নমতে 2b স্কোয়ার বাই হচ্ছিল এ ইজ ইকুয়াল টু কত? 10। এটা আমাকে দেওয়া আছে। আমি এই সূত্রের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত জানি? 2b স্কোয়ার বাই কত? এ। আর প্রশ্নে ওনারা কত দিচ্ছে? এটাকে 10। তার মানে আমি এটা ইকুয়াল টু এটা লিখতে পারি। তাহলে এই জায়গা থেকে আমি সমাধান করলে কিছু একটা মান বের হবে, বা আমরা যদি সমাধান করি তাহলে 2b স্কোয়ার ইকুয়াল টু কত? 10a, ঠিক আছে? বা আমরা এখান থেকে সমাধান করে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে মানে b স্কোয়ার ইকুয়াল টু কত? 5a।
তার মানে আমরা একটা সম্পর্ক এখানে ক্রিয়েট করলাম। ওকে, আচ্ছা, এরপরে ওনারা কি বলছে, যার উৎকেন্দ্রিকতা হচ্ছে এ। এখন দেখো আমি সমীকরণ ধরছি হচ্ছে হলো কোনটা, সমীকরণ ধরছি হচ্ছে আমি এটা হচ্ছে আমি সমীকরণটা, আমি কণিকের সমীকরণ এটা ধরে নিচ্ছি, কিন্তু এর এবং বি এর মানটা কি অজানা। তার মানে আমি যদি কোনোভাবে এ বি এর মানটা নির্ণয় করতে পারি, নির্ণয় করে যদি এই জায়গায় বসায় দিতে পারি, তাহলে কিন্তু আমার কণিকের সমীকরণের কাজ শেষ, নির্ণয় করা হয়ে গেল। তাহলে আমি অলরেডি এ বি এর রিলেটেড একটা কন্ডিশন এখানে সাজাইছি। এখন আমার এ বি হচ্ছে দুইটা অজানা, কন্ডিশন লাগবে দুইটা, আমাকে আরেকটা কন্ডিশন ক্রিয়েট করতে হবে। তাহলে যেহেতু আমাকে এর মান দেওয়া আছে, তাহলে আমরা জানি আবার কি লিখতে পারি যে ই ইকুয়াল টু কত, কণিকের ক্ষেত্রে বৃহৎ অক্ষরা যদি এক্স অক্ষ বরাবর থাকে, তার মানে 1 মাইনাস নিচে হচ্ছে বড়টা মানে হচ্ছে এ স্কোয়ার, উপর হচ্ছে ছোটটা মানে হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে উৎকেন্দ্রিকতাটা। তাহলে এই জায়গায় আমরা একটু সমাধান যদি করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস কত, বি স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার। তাহলে বা আমরা যদি এই ওয়ানটাকে এই পাশে নিয়ে পড়ি, মানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে ধরে এই পাশে নিয়ে পড়লাম, এটাকে ধরে এই পাশে নিয়ে গেলাম না, মানে কত 1 মাইনাস স্কোয়ার। ঠিক আছে, তার মানে 1 মাইনাস স্কোয়ার, ই এর মান কত দেওয়া আছে, তাহলে 1 মাইনাস এর মান কত 1/√3, মানে কত 1/3। ঠিক আছে, তার মানে সমান সমান আমরা এখান থেকে কত পাইলাম 3 মাইনাস 1 মানে হচ্ছে কত 2/3। তার মানে বা আমরা এই জায়গায় দেখো বি স্কোয়ারের মান কত পাইছি 5a, তাহলে এখানে বসাইতে পারি 5a বাই কত এ স্কোয়ার। ঠিক আছে, 5a বাই কত হচ্ছে এ স্কোয়ার ইকুয়াল টু কত পাইছি আমি, ইকুয়াল টু পাইছি হচ্ছে 2/3। ঠিক আছে, তার মানে বা এখন যদি সমাধান করি এ কাটা যায়, তার মানে যদি আর গুণ দেই, এই যে এখান থেকে একটা এ কাটা যায়, থাকে কত একটা এ থাকে, তাহলে 5 আর 3 কত 15 ইকুয়াল টু কত 2a। ঠিক আছে, তার মানে বা আমি এ ইজ ইকুয়াল টু যেটা পাইলাম সেটা হচ্ছে কত, এ ইজ ইকুয়াল টু পাইছি হচ্ছে 15 বাই কত 2। ঠিক আছে, এ হচ্ছে আমাদের এর মানটা আমি এক্স্যাক্টলি পেয়ে গেছি। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এ স্কোয়ারের মান, তার মানে আমরা বা এ স্কোয়ার যদি করি, উভয়কে এ স্কোয়ার, তার মানে 15 স্কোয়ার, 15কে স্কোয়ার করলে হচ্ছে 225, আর এটাকে স্কোয়ার করলে হচ্ছে কত 4, এটা আমরা পাই। এখন আমরা যে কাজটা করব, যে এই যে এর মান নিয়ে এই জায়গায় বসাবো, তাহলে এটাকে সমীকরণ নাম্বার 1 দাও, আর এটাকে 2 নং সমীকরণ দাও। তাহলে আমরা যদি এর মান 2 নং এ বসাই, তার মানে 2 নং থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 15 বাই হচ্ছে কত 2, এর মান আর সামনে কত 5 গুণ আকারে আছে, মানে হচ্ছে এখান থেকে যদি আমরা এটা গুণ করি তাহলে সমান সমান কত পাই, তার মানে 5 25, এরপরে হচ্ছে 2 5 আর 2 7 75। ঠিক আছে, বাই কত 2, তাহলে আমি বি স্কোয়ারের মান পাইলাম এটা। এখন এই এ স্কোয়ার ও বি স্কোয়ার এর মান আমরা কোথায় বসাবো, এর মান ওই যে 1 নং সমীকরণে বসাই দেবো, কারণ আমাদের টার্গেটে ছিল এটা এ স্কোয়ার বি স্কোয়ারের মান নির্ণয় করা, 1 নঙ্গে কি করাই বসাই। তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা বসাই, আমি এটা মুছে দিলাম, দেখো তাহলে আমরা কি পাবো, যে এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা যদি আমরা এই জায়গায় বসাই, তাহলে আমরা পাচ্ছি হলো কত এক্স স্কোয়ার বাই কত এ স্কোয়ারের মান কত পাইছি 225 বাই কত 4। ঠিক আছে, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, বি স্কোয়ারের মান কত পাইছি, বি স্কোয়ারের মান হচ্ছে হলো 75 বাই কত 2 ইকুয়াল টু কত 1, যেটাকে আমরা লিখতে পারি বা যে 4x স্কোয়ার বাই হচ্ছে 225 প্লাস 2y স্কোয়ার বাই হচ্ছে কত 75 ইকুয়াল টু কত 1। এই হচ্ছে আমাদের আনসার, এই জায়গায় রাখলে হবে, তোমরা চাইলে এটাকে লসাগু করে একটা সমীকরণে কনভার্ট করেও কাজটা করতে পারবে, কোনো প্রবলেম নেই। ওকে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আনসারটা, যার নির্ণয় কি হলো একটা উপবৃত্তের সমীকরণ। বুঝাইতে পারছি? তাহলে এই ছিল আমাদের রাজশাহী বোর্ড 2023 সালের কোয়েশ্চেনটা, আশা করি বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের